আজকে এই ভিডিওর পরে ইলিয়াস ভাইয়ের জীবন মানে একবারে হুমকিতে এবং মেজর ডালিমের জীবন হুমকিতে। মুজিব হত্যায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানও জড়িত ছিলেন, মানে পক্ষে কোনো তথ্যই পাই না, মানে আমাদের জ্ঞান নাই। উনি বললেন, আমরা শুনলাম, ঠিক আছে। এবং শেখ হাসিনাও চেষ্টা করেছে যে জিয়াকে হলো শহীদ জিয়াউর রহমানকে শেখ মুজিবের। মেজর ডালিম সাহেব দীর্ঘ ৪৯ বছর পর সাংবাদিক ইলিয়াস হুসাইনের চ্যানেলে তিনি আসছেন। তার নিরাপত্তা ভেঙে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকার দেওয়ার পরই একটা আলোচনা হচ্ছে সাংবাদিক ইলিয়াস এবং মেজর ডালিমের নিরাপত্তা নিয়ে। তারা কি আসলে বেঁচে থাকতে পারবেন? কারণ ভারতীয় গোয়েন্দারা এতটাই পারদর্শী, পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কাউকে তারা গুম করে ফেলতে পারে। তো এখন মেজর ডালিমের নিরাপত্তা এবং সাংবাদিক ইলিয়াসের নিরাপত্তা নিয়ে হুমকির মুখে। দর্শক, এ বিষয়ে নতুন আর কিছু তথ্য দিব, পাশাপাশি তাদের এই নিরাপত্তা নিয়ে এবং মেজর ডালিমকে নিয়ে গুরুত্বপূর্ণ দুইটা ভিডিও দেখব। একটা ইতিহাস বর্ণনায় দীর্ঘ সময় পরে এটা অনেকের পক্ষে যেতে পারে, অনেকের বিপক্ষে যেতে পারে। মেজর ডালিমের এই সামগ্রিক ব্যাখ্যাতে অনেক স্টেটমেন্টে অনেক সুবিধা পাচ্ছে, অনেকে অসুবিধা পাচ্ছে, কিন্তু মানে ঘটনাগুলো এইরকমভাবে ঘটে যায় যে সেটা ঘটেই যায়। আসলে আমি 2018 সালে কিছু যদি ইতিহাস বর্ণনা করি এখন থেকে 10 বছর পরে, তাহলে এমন কিছু ঘটনা আছে যেটা আমাদের অনেকের বিরুদ্ধে চলে যাবে, মানে অথচ তারা মানে আমাদের আন্দোলনের অংশ ছিল। আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানে আমি যদি ইতিহাস বর্ণনা করি 10 বছর পরে, তাহলে এখন যারা অনেক মানে ব্রাইট তাদের বিরুদ্ধে অনেক স্টেটমেন্ট দিতে হবে। ঠিক একইভাবে মেজর ডালিমের স্টেটমেন্টও মানে ওই রকম। আর একটা গণ অভ্যুত্থান বা একটা বিপ্লব, আমি 15ই আগস্টের ঘটনাকে একটা বিপ্লবই বলতে চাই। একটা বিপ্লবের অনেকগুলো সাইড থাকে এবং এই সাইডে এক একটা দিক থেকে দেখলে এক এক রকম মনে হয়, ঠিক আছে। এবং যিনি বর্ণনা করছে তার দিক থেকে একটা জিনিস অবজারভেশন আসছে, কিন্তু এটাকে অন্য দিক থেকে দেখলে এটা অন্যরকম। যেমন মেজর আপনার হলো ডালিম যেই ব্যাখ্যাটা আনছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম এনেছেন বা ওনার বিপ্লবটাকে উনি একটা অ্যাড্রেস করেছেন একভাবে। আবার এইটাকে অন্যভাবে অ্যাড্রেস করলে যে অশান্ত সেনাবাহিনীকে মানে শাসনের মধ্যে নিয়ে আসা, নিয়ন্ত্রণে সুশৃঙ্খলে নিয়ে আসা, সেটাও কিন্তু আরেকটা ব্যাখ্যা আছে। তো এই আর কি। কিন্তু আমার এই ভিডিওটার কারণ হলো আজকে এই ভিডিওর পরে ইলিয়াস ভাইয়ের জীবন মানে একবারে হুমকিতে এবং মেজর ডালিমের জীবন হুমকিতে। আমি একটা প্রমাণ দিচ্ছি, দেখেন এখানে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকেরা তারা তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে যে কোনো সময়। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকদিন আগে থেকে জানতাম মেজর ডালিম মারা গিয়েছেন বা এরকম, এবং ওনার ফ্যামিলির বরাতেই এইটা। হয়তোবা এইটাও এরকম হতে পারে যে তাকে সেফ রাখার জন্য এই ধরনের একটা কথা বলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দেখেন, একটা জীবিত মানুষকে মানে ঘোষণা দেওয়া হলো সে মারা গেছে, তার মানসিক অবস্থা কি সে কাউকে বলতে পারছে না সে বেঁচে আছে। আজকে সেই মানুষটা সবার সামনে আসছে। এইটা ইউটিউবের ইতিহাসে এক অনন্য ভিডিও। এতগুলো মানুষ একসঙ্গে, ওই যে মিস্টার কি যেন কেন আছে না, ওরা ভিডিও বানায়, ওদের ভিডিওগুলো অনেক মানুষ দেখে, মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে। আজকে একসাথে এত মানুষ লাইভে আছে, এটা একটা ভয়ঙ্কর বিষয়। অর্থাৎ পুরো জাতির অ্যাটেনশন ছিল এই জায়গায়। তো এখানে ওনার যে ব্যাখ্যা, দীর্ঘদিন পরে যে ব্যাখ্যাগুলো দিয়েছেন, অনেকের কিছুটা আপনার হলো অনেকের বিষয়ে সাংঘর্ষিক হতে পারে, কিন্তু এগুলোকে ধরবেন না। মানে সবকিছুরই পজিটিভ আছে, নেগেটিভ দিক আছে। যেটাকে নেগেটিভ মনে হচ্ছে, এটা ওই যে বললাম না যে ওই সময় সেনাবাহিনীকে সহ সারা দেশকে শৃঙ্খলায় নিয়ে আসা। দেখেন 1975-এর ঘটনার পরে 1976, 77, 78 এই যে সময়টা পরিব্যাপ্তি, কোনো কিন্তু সুশৃঙ্খল ছিল না। মানে একে অপরকে মারছে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, শৃঙ্খলা নাই, ঠিক আছে। তো সেই জায়গায় শৃঙ্খলাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এছাড়া আরও অনেক বিষয়গুলো স্টেটমেন্টগুলো রয়েছে যেগুলো আপনার হলো সত্য, এগুলো এইরকমই। মানে ইতিহাস আসলে আপনার হলো মানতে হবে যেটা ঘটে গেছে। আমি একটা উদাহরণ দেই। 2018 কোঠা আন্দোলনে আপনার হঠাৎ করে, এটা সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন যে একটা জায়গা, ডাকসুর পাশেই, হ্যাঁ,
ওইখানে আমাদেরকে ডাকা হলো, ডেকে বললো যে শেখ হাসিনা প্রস্তাব দিয়েছে ছাত্রলীগের একটা পদ কোটা আন্দোলনকারীদেরকে দেবে। ঠিক আছে, সেই সময় মানে নিয়েই ফেলবে মানে বড় নেতা কয়েকজন। আমরা সবাই মিলে বিদ্রোহ করলাম যে এটা করলে আমরা তাদের সঙ্গে থাকবো না। এইরকমভাবে আতঙ্কিত হয়ে তারা তখন আর এটা পদটা নেয় না। ঠিক আছে, এই যে পদটা নিতে চাইলো, এটাই একটা 18 ইতিহাসের একটা কালো অধ্যায়। ঠিক আছে, এরকম আরো অনেক বিষয় রয়েছে। 24-এর গণ অভ্যুত্থানের সময় কিছু মানুষ আত্মসমর্পণ করতে চেয়েছে, গণ অভ্যুত্থান হয়ে গেছে, সবাই মিলে আমরা করেছি, কিন্তু 10 বছর পরে এটা ব্যাখ্যা করবো তখন এটা আবার আমি যখন ব্যাখ্যা করতেছি যে আত্মসমর্পণ করছে, তাদের ব্যাখ্যাটা অন্যরকম, যে তাদের কাটকে রেখে এরকম মারপিট করে স্টেটমেন্ট দিয়েছে। আবার অনেকে মারপিটের পরেও স্টেটমেন্ট দেয়নি। তো যে স্টেটমেন্ট দেয়নি তার 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 বলিষ্ঠতা আর যে স্টেটমেন্ট দিয়েছে সরকারের পক্ষে তার বলিষ্ঠতা এক না। ইতিহাস এইরকমই, ব্যাখ্যাগুলো এরকম। তো যাই হোক, এখন আমি জানি না মেজর ডালিম সাহেবকে কিভাবে এই দেশ নিরাপত্তা দেবে, দেশে নিয়ে আসবে, দেশে আনলে আরো অনিরাপদ, যেখানে আছে সেখানে কিভাবে নিরাপদে থাকবেন, এগুলো অনেকগুলো বিষয় রয়েছে। আমি জানি না, আল্লাহ ওনাকে রক্ষা করুক। শুধু বলি, ওনার মানে ওনাদের যে কাজ সেটা হলো বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার পরে এটাকে গণতান্ত্রিক উপায়ে ফিরে আসার জন্য একটা বড় কার্যক্রম ছিল। এবং ওনার যে কাজ, সেই কাজটা বাকশাল থেকে এদেশের মানুষকে মুক্তি দিয়েছে। ওনার যে কাজ, আমাদের যে মুক্তিযুদ্ধের একটা মূল নীতি ছিল, যে কারণে মুক্তিযুদ্ধটা হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের কোর কনসেপ্টগুলোকে শেখ মুজিব হত্যা করেছিলেন, সেটা কিন্তু ওনার যে কাজ ছিল ওই সময় দুর্নীতি, দুর্ভিক্ষ, এগুলোর বিরুদ্ধে একটা কার্যক্রম ছিল। এই সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষকে মানে হলো মুক্তি দিয়েছিলেন, তাই তো মিষ্টি বিতরণ হয়েছিল। ঠিক আছে, তো আমরা কিন্তু দেখলাম যে শেখ পরিবারের সদস্যরা কিরকম ফ্যাসিস্ট এবং স্বৈরাচার, এটাও কিন্তু একটা শিক্ষা হলো। মানে যে তারা তাদের আচরণটা কিরকম, তাদের যে একটা অ্যাটিটিউড যে তারা এই দেশকে শাসন করবে স্বৈরতান্ত্রিক উপায়ে, এই যে শেখ মুজিব থেকে তার পরিবারের সদস্যদের একটা অ্যাটিটিউড, এইটাই যে এই পরিবারের সদস্যরা কখনো মানে হলো রাজা হলে আবার এরকম হবে, এটা স্বাভাবিক বিষয়। অনেকে বলে যে আগেই ভালো ছিল, এই ধরনের কথা বলে, মানে বলতে পারেন আপনারা, কিন্তু এই ফ্যামিলি, এই ব্লাড, এইটা এইরকমই হবে সব সময়। এটা ক্ষমতা পাইলেই এরকম হবে যে মানে ওইটাই যে তাদেরই শাসন করার অধিকার, এরকম একটা অ্যাটিটিউড। অথচ মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা নাই। অধিকারটা আসলো কিভাবে? একটা ন্যারেটিভ দাঁড় করাইছে, গণমাধ্যমগুলো সব বন্ধ করে দিয়ে নিজস্ব গণমাধ্যম বানায় এগুলো তারা ন্যারেটিভ করছে, তাদেরই অধিকার। অথচ মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা বিষয়টা সুবিধাজনক ছিল না। তাদের ফ্যামিলি পাকিস্তানের বাহিনীর কাছ থেকে আপনার হলো ভাতা নিচ্ছে, এটা তো লজ্জাজনক, অবশ্যই লজ্জাজনক একটা বিষয়। সারা দেশ সার্ভাইভ করছে, তারা ওই সার্ভাইভ থেকে বেরিয়ে ওইখানে ভাতা নিচ্ছে, তাই না? সারা দেশ সার্ভাইভ করেছে না, তারা কিন্তু ওই সার্ভাইভটা করেনি, তারা ভাতাটাই নিয়েছে। তাদের জীবনটাকে কিন্তু হুমকির মুখে ফেলা হয়নি, খুব নিরাপদে এখান থেকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে, এখানে পরিবারকেও গার্ড দিয়ে রাখা হয়েছে। এটা অন্যরকম একটা বিষয়। অর্থাৎ মুক্তিযুদ্ধের ভিকটিম ফ্যামিলি শেখ মুজিব না, নিরাপদেই ছিল। তো এই আর কি সামগ্রিক বিষয়। আল্লাহ ইলিয়াস ভাইকে নিরাপদে রাখুক। বলতেছে ইলিয়াস ভাইয়ের পরিবার বাড়িতে গিয়ে হামলা করবে, এই করবে, এগুলো বলতেছে, মেজর ডালিমকে খুঁজে বের করবে, অনেক কিছু বলতেছে। আমাদের সবার উচিত তাদেরকে বেঁচে রাখা। অনেকের বিরুদ্ধে গেছে স্টেটমেন্ট, ইতিহাস এইরকমই, সবকিছু মনের মতো হবে না, ঠিক আছে, কিন্তু তার মানে যে তারা কালপ্রিট, বিষয়টা এরকম না। উনি বিভিন্ন স্টেটমেন্ট অনেকের বিরুদ্ধে গেছে, ওই লোকগুলো কালপ্রিট, এটা এরকম না। ওই সময় ওই প্রেক্ষাপটে কোনো একটা বিষয়ে তাদের একটা অবজারভেশন ছিল, সেই কারণে ওই ধরনের ঘটনা ডেভেলপ হয়েছিল। আবার যে ধরনের ঘটনা ব্যাখ্যা করলেন মেজর ডালিম, মানে প্রকৃত ঘটনা আপনার হলো অন্য অ্যাঙ্গেল থেকে অন্যরকম, যেটা বললাম, যেমন বিপ্লব সংহিত দিবস, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনার হলো আটক করেছে, মেরে ফেলবে, হ্যাঁ, সেই জায়গা থেকে সৈনিকরা মিলে তাকে নিয়ে উদ্ধার করে বের করে নিয়ে আসলো, সেখান থেকে রাষ্ট্রের ক্ষমতা ওনাকে দায়িত্ব। ইলিয়াস ভাইয়ের এই নিউজটা মেজর ডালিমকে নিয়ে বেশ কিছু খবর আমাদের সামনে আসছে। এটা সকালবেলা আমি আমার ইউটিউব চ্যানেলে বলেছিলাম, কিছু কিছু বিষয়ে সমর্থন করেছিলাম, কিছু কিছু বিষয়ে আলোচনা করেছিলাম। তো আমি একটু নিয়ে একটা একটা পয়েন্ট ধরতে চাই। মুজিব নিজে স্বয়ং ধরা দিয়েছে পাকিস্তান আর্মির কাছে। আচ্ছা, এই বিষয়টা আলোচনা যদি করি এইভাবে, যে শেখ মুজিব নিজে পাকিস্তানি আর্মির কাছে ধরা দিল, তাই না? এটা কি কি জিনিস দ্বারা প্রমাণ করা যায়?
শেখ মুজিব গ্রেপ্তার হওয়ার আগেই পাকিস্তানি আর্মির কাছে নির্ধারণ করেছিল তার পরিবারকে এত টাকা পরিমাণ ভাতা দিতে হবে। তাহলে যেহেতু গ্রেপ্তার হওয়ার আগেই বন্দোবস্ত করেছে তার পরিবার কত টাকা ভাতা পাবে পাকিস্তান আর্মির কাছ থেকে, সেহেতু এটা বলা যায় যে তার গ্রেপ্তারটা একটা ছিল রাজনৈতিক বন্দোবস্ত, যে উনি এখান থেকে চলে যাচ্ছেন স্বেচ্ছায়, এই রাজনীতির মাঠ ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। এছাড়া আরো অনেকগুলো বিষয় রয়েছে, বিশেষত তাজউদ্দিন আহমেদের মেয়ের কথা দ্বারা এখানে জাস্টিফাই করা যায়। যেমন তার ছিলেন তাজউদ্দিন সাহেব একটা রেকর্ডার মেশিন নিয়ে গেছিলেন আর একটা ডায়েরি নিয়ে গিয়েছিলেন, যে রেকর্ডার মেশিন এবং ডায়েরিতে লিখে আপনার হলো ঘোষণাপত্রটা চাওয়া হয়েছিল যে আপনি যাওয়ার আগে লিখে রেখে দেন, বা আপনি গ্রেপ্তার হওয়ার আগে। বিষয়টা এরকম ছিল বক্তব্যগুলো, যে আপনি গ্রেপ্তার হওয়ার আগে, যাওয়ার আগে, এরকম করে। এই সবগুলো দ্বারা মির্জা ডালিমের এই কথাটা আমি বলি যে এই কথার মধ্যে কোনো ভুল নাই, কারণ শেখ মুজিবুর নিজে তার পরিবারের জন্য ভরণ পোষণের জন্য ব্যবস্থা করেছিলেন। এরপরে মুজিবের ভাষণে নয়, মেজর জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। এইটা মানে আমি বলি যদি, যে 1971 সালে 25 মার্চের আগে থেকেই এই দেশের রাজনৈতিকবিদ যারা আওয়ামী লীগ নেতারা ছিল তারা ভারতে যাওয়া শুরু করেছিল। তারা বুঝতে পেরেছিল যে দেশে এমন একটা টার্মোটাল সিচুয়েশন হবে, জীবন হুমকিতে পড়বে। এই কোন রাজনীতিবিদ কিন্তু সেই সময় ঝুঁকি মাথায় নিয়ে কোনো ডিক্লারেশন এরকম করেনি। এইটা করেছিল শহীদ প্রেসিডেন্ট। উনি যে নিজের প্রেরণা থেকে করেছিলেন তার প্রমাণ হলো উনি নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেছিলেন নিজেকে, দেখেন। এবং উনি হলো আসল রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং বিপ্লবের স্বঘোষিত রাষ্ট্রপতি। এরপরে এরপরে রাজনৈতিক স্টেক হোল্ডার আছে যারা, তারা তাদের রাজনৈতিক অস্তিত্বের সংকট থেকে বাঁচার জন্য তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনুরোধ করেছে যে আপনি এটা শেখ মুজিবের নামে এটা করেন। তাদের অনুরোধ রেখে উনি এই ঘোষণাটা দিয়েছিলেন। এবং আজকে আমি বলছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি একটা দল গঠন না করতেন, যে উনি বিএনপি গঠন করেননি, জাগদল গঠন করেননি, তাহলে দেখতেন আওয়ামী লীগ নামের যে দল, এই দল মানে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মাথার মুকুট বানায় রাখতো। ঠিক আছে, মানে শেখ মুজিব মারা গেছে, খুন হচ্ছে, এরপরেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিকভাবে আওয়ামী লীগ যদি বিএনপির প্রতিপক্ষ না হতো, তাহলে মানে আহ, আওয়ামী লীগের দ্বিতীয় বাপ হতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঠিক আছে, যেরকম ভাবে তারা শেখ মুজিবকে বাপ বলে না, তেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও বাপ বানাই ফেলতো। এটা হলো মানে একটা বাস্তবতা। এখন প্রতিপক্ষ সারাক্ষণ গালি দিতে হবে, ওইভাবে গালি দেয়। আমি সবগুলো পয়েন্ট একটা একটা করে একটু আলোচনা করতে চাই, থেমে থেমে হবে। আপনারা বিরক্ত হলে যারা সময় নেই তারা একটু লিভ নিতে পারেন। মুক্তিযুদ্ধের সর্বমোট শহীদের সংখ্যা 30 লক্ষ নয়, 3 লক্ষ। আচ্ছা, এই নিয়ে আমার আগেও একটা ভিডিও ছিল যে মুক্তিযুদ্ধের সংখ্যা কত, যে মুক্তিযুদ্ধ মানে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা কত, 30 লাখ কিনা। ঠিক আছে, তো আমি একটা ক্যালকুলেশন করেছিলাম সেই মানে সংখ্যা তত্ত্ব নিয়ে, যে কি বলছে 30 লাখ শহীদ, তাই না? 9 মাস যুদ্ধ হয়েছে। আমাদের উপজেলার সংখ্যা কত ছিল? 4,500। আচ্ছা, 30 লাখকে 4.5 দিয়ে ভাগ করে আমাদের ইউনিয়নের সংখ্যা, মানে ইউনিয়ন হলো 4,500। এই 4,500 ইউনিয়নে 30 লাখ মানুষ মারা গেছে শেখ মুজিবের হিসেবে, তাই না? তাহলে ভাগ করলে হয় 650 থেকে 655। এবার বলেন আপনারা যারা বাংলাদেশের নাগরিক, আপনার ইউনিয়নে 655 জন মানুষ মরছে কিনা? মিলান আপনারা, কে কত বড় হিসাব আছে, কে কে এখানে কমেন্টে দেখাবেন যে আপনার নিজের ইউনিয়নে 650 জন শহীদ আছে কিনা, তাই না? একটা ইউনিয়নে মুক্তিযোদ্ধাই হলো 10 জন, 8 জন, 15 জন, এরকম, তাই না? তাহলে শহীদ কেমনে 655 জন হয়? শুধু এই আরো অনেক যুক্তি আছে। এই একটা আমি যে ক্যালকুলেশন করছিলাম ক্যালকুলেটরে হিসাব, যে 30 লাখকে 4,500 দিয়ে ভাগ করলে ওর মতো একটা গড় আসে। এইটা তো কোনোভাবেই সম্ভব না যে একটা ইউনিয়ন থেকে 655 জন মানুষ মারা গেছে, তাই না? এটা হলো একটা ব্যাখ্যা। এটা আমি হলো মেজর ডালিমের কথাটাকে আমি অনেক আগেই এই বিষয়ে কথা বলেছিলাম, কিন্তু আজকে
মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি, তার মুখ থেকে শোনার পরে এটা এটা আর এই বিষয়ে ৩০ লাখ বিষয়ে ব্যাখ্যা করার আর প্রয়োজন নাই। এবং এই ৩ লাখকে ৩০ লাখ করার ফলে শহীদ পরিবাররা বঞ্চিত হয়েছে। ৩ লাখ পরিবার যদি হইতো, ৩ লাখের সংখ্যা বের করা যেত, তাদের নাম ঠিকানা বের করা যেত, তাদেরকে ভাতা, বিভিন্ন স্বীকৃতি দেওয়া যেত। ৩০ লাখের স্বীকৃতি তো দেওয়া সম্ভব না ভাই, তাই না? এই ৩০, এই যে স্বীকৃতি দেয় না কেন? কারণ ওরা জানে মুজিব একটা ভুয়া কথা বলছে। ৩০ লাখ এটা কোনোদিন প্রমাণ করা ২ লক্ষ নয়, বরং আরো কম, অনেক কম। কারণ ডালিম সাহেব বলেছে উনি মাত্র ২ জন ধর্ষিতা নারীকে পেয়েছেন। এই বিষয়টা আমি জানি না। এই বিষয়টা আমার জ্ঞানের মধ্যে না যে ধর্ষিতার সংখ্যা আসলে কত। তবে এই ধর্ষণের ঘটনা বিষয়ে একটা ঘটনা আছে। নীলিমা ইব্রাহিমের, আপনার হলো আমি বীরঙ্গনা বলছি। সেইখানে শেখ মুজিব একটা উদ্যোগ নিলেন যে এখানের যারা যুদ্ধ শিশু আছে, অর্থাৎ পাকিস্তানের যারা ধর্ষিত শিশু, তাদেরকে বিদেশে পাঠিয়ে দিবে। ঠিক আছে? বিদেশে পাঠিয়ে দিবে। তাহলে যদি ২ লাখ ধর্ষিত হয়, তাহলে কমপক্ষে ধরেন ১০,০০০, ওই সময় তো প্রেগন্যান্সি কন্ট্রোলিং সিস্টেম ছিল না ওইভাবে, তাই না? তাহলে ১০,০০০ যুদ্ধ শিশু তৈরি হতো। তাহলে ১০,০০০ যুদ্ধ শিশু বিদেশে চলে যাইত। শেখ মুজিব উদ্যোগ নিয়েছিল। ওইটা হলো দত্তক আইনের মাধ্যমে। এই নীলিমা ইব্রাহিম বললেন যে এই যে শিশুগুলোকে দত্তক আকারে নিয়ে যাচ্ছে, এরা তো বেশিরভাগই কানাডায় আমেরিকার খ্রিস্টানরা নিয়ে যাচ্ছে এবং তাদেরকে খ্রিস্টান হিসেবে বড় করবে। তাদেরকে খ্রিস্টান নাম দিচ্ছে। এটা আমি মানতে পারি না। নীলিমা ইব্রাহিম বললেন মানতে পারি না। তখন শেখ মুজিব বলছে যে আমি নিজেও চাই না এই জারজগুলো আমার দেশে থাকুক। অথচ শেখ মুজিব বলেছিল কোনো যুদ্ধ শিশু যদি বাবার পরিচয় খুঁজে না পায়, তাহলে পিতার নামের জায়গায় শেখ মুজিবুর রহমান লিখবেন, বাড়ির ঠিকানা জায়গায় ধানমন্ডি ৩২ লিখবেন। দেখেন পাবলিক প্লেসে কত বড় একটা বক্তব্য দিয়ে ফেলছে। কিন্তু বাস্তবে নীলিমা ইব্রাহিমের কাছে কি বলল? আমি নিজেও চাই না এই জারজগুলো দেশে থাকুক। আমরা আমরা এই সেশনটা আরো আলোচনা করব। আমি আসলে ইতিহাসবিদ না। আমি যে কথাগুলো এখানে পেয়েছি সেগুলোর একটা করে পর্যায়ক্রমে একটু চেষ্টা করতেছি। মুজিব বাংলাদেশে, ঠিক আছে? আমি এই বিষয়ে একটা কথা বলি। বাংলাদেশের বড়, বড় রাজনীতিবিদ যারা ছিল, বড় রাজনীতিবিদ, তারা তারা জানতো যে এদেশ স্বাধীন হলে, মানে পাকিস্তান থেকে আলাদা হলে এটা ভারতের কব্জায় যাবে। এটা শেখ মুজিবও জানতো। এবং জেনে সে এই দেশ স্বাধীনতা চায়নি। সে চাইছিল অভিন্ন পাকিস্তানের, ঐক্যবদ্ধ পাকিস্তানের সে হলো নেতা হবে। হ্যাঁ? সে চায়নি এটা। এটা একটা বাস্তবতা, চায় নাই। ঠিক আছে? এটা মানে এটা আরো অনেকভাবে প্রমাণ করা যায়। এটার মানে উনি যে স্বাধীনতা ঘোষণা করতে চায়নি, ২৫ মার্চ ঘোষণা করা ছাড়াই চলে গেছে, এটাই প্রমাণ। এবং উনার ৭ মার্চের ভাষণ যে স্বাধীনতার ঘোষণা না, এর প্রমাণ হলো শেখ হাসিনার একটা বক্তব্য। শেখ হাসিনা বলছে যে সিরাজ শিকদার তারাদের টিম ৭ মার্চের ভাষণের শেষে ধানমন্ডি ৩২ এ আসলো। এসে শেখ মুজিবকে স্বাধীনতা ঘোষণা করলেন না। তখন শেখ মুজিব বলছে, শেখ হাসিনার বক্তব্য, আমাকে কি তোমরা পাগল পেয়েছো? আমাকে তোমরা দেশদ্রোহী বানাবা? দেখেন, তার মানে শেখ মুজিব দেশদ্রোহী হতে চাননি, পাগল হতে চাননি, স্বাধীনতা ঘোষণা দেয়া। সুতরাং শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করেন নাই। এটা একটা উজ্জ্বল মানে হলো মানে স্টেটমেন্ট হলো শেখ হাসিনার স্টেটমেন্ট। শেখ হাসিনা আগের ঠেলাই বলে দিয়েছে যে শেখ মুজিব পাগল ছিল, সিরাজ শিকদারদের কথাই স্বাধীনতা ঘোষণা করবে। তারপরে আরো অনেকগুলো পয়েন্ট আছে। এই পয়েন্টগুলো আলোচনা করতে গেলে আসলে অনেক 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 অনেক, ঠিক আছে? আচ্ছা, ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে যাতে তাদের এটা এটা একটা প্রদেশ হিসেবে দেখায়। আমি আপনাদেরকে বলাবো সারেন্ডার সিরিমনি যেটা হলো। সারেন্ডার সিরিমনিতে কোনো বাংলাদেশিকে আসার সুযোগ দেওয়া হলো না। এমনকি যখন আতাউল গনি ওসমানী তিনি হেলিকপ্টার করে আসছিলেন, সেই হেলিকপ্টারে গুলি করা হলো। ঠিক আছে? পাকিস্তান যদি আত্মসমর্পণ করে তাহলে গুলি করলো কে? তার মানে ইন্ডিয়ানরা গুলি করছে আতাউল গনি ওসমানীকে। বেসিক্যালি ওই সারেন্ডারটা ভারতের কাছে করছে, এইরকম পরিস্থিতিটা তৈরি করে তারা এই বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল, যে ভারতের কাছে আত্মসমর্পণ করলো। এইটা করে তারা যেভাবে তারা হায়দ্রাবাদকে চুরি করে নিছে, মানে দেখেন হায়দ্রাবাদও কিন্তু এরকম একটা স্বাধীন অঞ্চল ছিল, সেই অঞ্চলটাকে ভারত
খুব কৌশলে তাদের মধ্যে একীভূত করে নিয়েছে, ভারতকেও করতে হয়েছিল। কিন্তু যেহেতু বাংলাদেশের মানুষরা অনেক লড়াকু, এই ৯২,০০০ সৈন্য নিয়ে আত্মসমর্পণ করলো। এতগুলো সৈন্য থাকতে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার হিম্মত করলো না। সুতরাং এই বাঙালি ভারতকেও ঠ্যাঙ্গাবে। এই কারণে কিন্তু ভারত এখান থেকে চলে গেছে। এই একমাত্র কারণে। তো এটা হলো একটা বিষয়। তারপরে আ মুজিব হত্যায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানও জড়িত ছিলেন। মানে পক্ষে কোন তথ্যই পাই না। মানে আমাদের জ্ঞান নাই। উনি বললেন আমরা শুনলাম। ঠিক আছে? এবং শেখ হাসিনাও চেষ্টা করেছে যে জিয়াকে হলো শহীদ জিয়াউর রহমানকে শেখ মুজিবের খুনি বানানোর চেষ্টা করেছে বারবার। ঠিক আছে? তো যাই হোক, এর বিষয়ে আরো গবেষণা হওয়া প্রয়োজন যে আসলে কি ঘটেছিল। তো বিষয় হলো যে বাকশাল দফা-রফা কইরা ডালিম যদি মানে মেজর ডালিম যদি সূর্য সন্তান হয়, বাকশাল দফা-রফা কইরা জিয়াউর রহমান সূর্য সন্তান হয়। ঠিক আছে? তা একটা বিষয়। তারপর যাই হোক, কোরআন শপথ করে জিয়া আগস্টের বিপ্লবের সাথে থাকার ওয়াদা করেছিলেন। কিন্তু তার বদলে তিনি ক্ষমতা সুসংহত করতে ৪,০০০ লোককে মৃত্যুদণ্ডও দিয়েছিলেন। ঠিক আছে? এইটা এই অংশটুকু কোরআন শপথ করে জিয়া আগস্ট বিপ্লবীদের সাথে থাকার ওয়াদা করে ৪,০০০ লোককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এইটা আমাদের একটা বিশেষ রাজনৈতিক দল খুব উৎসাহের সঙ্গে প্রচার করছে। ঠিক আছে? আমি জানি না তারা এটাতে কেন উৎসাহ পাচ্ছে। মানে তারা জিয়ার বিরুদ্ধে কিনা আমি জানি না। ঠিক আছে? জিয়ার বিরুদ্ধে যারা তারা এটা করা উচিত ছিল। কিন্তু আমি জানি যে জিয়াউর রহমান এই বাংলাদেশে তাদের মানে সবাইকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। জিয়াউর রহমান জামাতকে, আওয়ামী লীগকে, আরো অন্যান্য অপরাপর রাজনৈতিক দল যাদেরকে শেখ মুজিব নিষিদ্ধ করেছিল, সবাইকেই রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। এখন তাহলে কি উনি রাজনীতি করার সুযোগ করে দিয়ে ভুল করেছিলেন? সেটাও বিষয় না। বিষয় হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনার হলো আমার যেটা পড়াশোনা যে উনাকেও তো হত্যা করত। তাই না? উনাকে হত্যা করার সমস্ত আয়োজন করে ফেলেছে এবং তারপরে সৈনিকরা উনাকে উদ্ধার করল। উদ্ধার করল, বিপ্লব করল। বিপ্লব করার পরে উনাকে প্রেসিডেন্ট বানায় দিল। এটাই তো ঘটনা। তাই না? এই তো ঘটনা। এটা যদি ঘটনা হয় তাহলে বাংলাদেশে বিপ্লবের মাধ্যমে একমাত্র দেশের রাষ্ট্রপ্রধান হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং আমি একটা কথা বলি ৭৫ এর ঘটনার পরে মানে যেরকম ভাবে ক্ষমতা টার্ন ওভার হচ্ছিল, যেভাবে একে অপরকে পাল্টা করছিল এবং মানুষ হত্যা হচ্ছিল, সেইটা স্টেবল করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার আগে কেউই স্টেবিলিটি আনতে পারে নাই। সেই স্টেবিলিটির একটা বিচারিক প্রক্রিয়া ছিল। যারা আপনার হলো বারবার বিদ্রোহ করছিল বিভিন্ন বিষয়ে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা, মার্শাল ল এর মাধ্যমে বিভিন্ন বিষয় ছিল। তো এটা ওই ধরনের একটা ঘটনা ছিল। ঠিক আছে? তাহলে বাংলাদেশ কি আজীবন শুধুমাত্র চলতে থাকবে? ২ দিন পর হবে, এও মরবে, এ মরবে, ও মরবে, এভাবে চলতে থাকবে? এটা কি কাম্য ছিল? এটা আমার জিজ্ঞাসা। তৃতীয় বাহিনীরা। ঠিক আছে? এইটা আমি হলো ১৪ই ডিসেম্বরে বলেছিলাম যে, প্রথমত হলো পাকিস্তান এখান থেকে চলে যাচ্ছে। তাই না? পাকিস্তান চলে যাওয়া মানে এখানে পাকিস্তানের কোনো স্বার্থ সেভাবে নাই। ভারতের এখানে স্বার্থ ছিল যে ভারত এই অঞ্চলটাকে রুল করতে চায়। তো রুল করতে হলে ১ম এ কি করতে হবে? জাতিকে জ্ঞান শূন্য করতে হবে, মেধা শূন্য করতে হবে। ভারত ওই জ্ঞান শূন্য এবং মেধা শূন্য করার তৎপরতাই ছিল বুদ্ধিজীবীদের হত্যার বিষয়টি। ওকে, তারপরে জহির রায়হান ও শহীদুল্লাহ কায়সারকে হত্যা করেছিল মুজিব। এটা তো আমরা সবাই জানি। জহির রায়হানের বিষয়ে বলি, জহির রায়হান যুদ্ধ উত্তর সময়ে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে গবেষণা করছিলেন যে কিভাবে ভারত লুটপাট করলো। তারপরে আরো অনেকগুলো খারাপ বিষয়, দুর্নীতি সহ লুটপাট অনেকগুলো বিষয় উনি একীভূত করে একটা ব্রিফিং করেছিলেন। যে আমি কিছু বলতে চাই। জহির রায়হান বলেছিলেন। জহির রায়হানের এই আমি কিছু বলতে চাই এটাই হলো আসলে কি বলতে চাই? সেই আতঙ্ক সারা বাংলাদেশে ছড়ায় ফেলে। জহির রায়হান কি বলবে? কারণ বাংলাদেশের এই যুদ্ধের মেজর ফুটেজ, ভিডিও, বিভিন্ন এভিডেন্স এগুলো জহির রায়হানের সংগ্রহ করা ছিল। সো এখানে মানে এমন কিছু অপ্রীতিকর ছিল যেটা শেখ মুজিবের যে দেবতুল্য সম্মান ওইটা হয়তোবা ধসে পড়ত। যে কারণে জহির রায়হানকে
স্পট দিয়ে ফেলে। আর সিরাজ শিকদারের বিষয় তো আমরা সবাই জানি। সিরাজ শিকদারকে হত্যা করে হলো, সিরাজ শিকদারকে চট্টগ্রাম থেকে ধরে নিয়ে আসে শেখ মুজিব। নিয়ে তার বাসায় নিয়ে যায়। সেইখানে সিরাজ শিকদারকে হাঁটু গেড়ে বসায় এবং সিরাজ শিকদারের সিরাজ শিকদারকে গুলি করে হলো শেখ কামাল। সেই গুলিটা লাগে হাতে। ঠিক আছে? সিরাজ শিকদার মরার পরে তার হাতে একটা গুলি লাগার চিহ্ন ছিল। এবং এর পরবর্তীতে ওই গুলিবিদ্ধ সিরাজ শিকদারকে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় নিয়ে যায় এবং রক্ষী বাহিনী পরবর্তীতে গুলি করে হত্যা করে। আমি নোটগুলো করছি আরো। বিতরণ করে দেশের মানুষ। আর মেজর ডালিমের স্ত্রীকে চিকিৎসা নিতে দেয়নি হাসিনা ও খালেদা। আমি কিন্তু এটা বায়াস মানে পড়ছি না। আমি যেই রিভিউ গুলো সেগুলো সবই নিয়ে আসতেছি। যেভাবে উনি বলেছেন। উনার বলা তো আমার দায় না। হাসিনা মানে রাগ করলেও শেখ হাসিনা রাগ করলেও কিছু নাই। বেগম খালেদা রাগ। উনি বলছে এভাবে তাই বললাম। তারপরে হলো মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করে দেশের মানুষ। আচ্ছা, উনি কয়েকটা পয়েন্ট বলেছে। এর মধ্যে আমি আপনাদেরকে বলতেছি যে আ হ্যাঁ, মুজিবের মৃত্যুর পরে লাখো মানুষ রাস্তাঘাটে অন্দরে বন্দরে আনন্দ মিছিল বের করে। তাদেরকে আমরা ডেকে আনি নাই। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল। এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল ধানমন্ডি ৩২ এর সামরিক অভ্যুত্থান। অর্থাৎ ধানমন্ডি ৩২ এটা কোনো হত্যাকাণ্ড ছিল না। এটা ছিল একটা সামরিক অভ্যুত্থান। এই সামরিক অভ্যুত্থান ব্যর্থ হলে, এই বিপ্লব ব্যর্থ হলে, এটা একটা বিপ্লব ছিল। এই বিপ্লব ব্যর্থ এটাই হলো একটা অবস্থা। এবং মিষ্টি বিতরণের মাধ্যমে এটা স্বীকৃতি দিয়েছিল জনগণ। এই আরকি মোটামুটি যতটুকু আমি পেয়েছি। এর মধ্যে আরো একটা রয়েছে। ও মুজিব মৃত্যুর পরে হ্যাঁ, আমি পেয়েছি সেটা হলো জিয়াউর রহমান হলো বাংলা পারতেন না। এটা বলেছেন। আ প্রথমত হলো আমি এই চিঠিটা অনেক আগে দেখেছি। এটা একটা চিঠি। ঠিক আছে? এটা আমি বগুড়া জেলা স্কুলে থাকা অবস্থায় কোন একটা বইয়ের একটা সংরক্ষণশালা দেখেছিলাম। সেটা আবার পেয়েছি। এটা আমার তোলা ছবি না। আ তো এই ছবিতে জিয়াউর রহমানের নিজের হাতের লিখা। এই হাতের লিখাতে আপনার হলো ইতি কমল মানে হলো কমল মানে হইতেছিলেন জিয়াউর রহমান নিজেই মনে হয় কমল না হলো বাংলা জানতেন না, এটা একদমই সঠিক না। বিষয়টা এরকম হতে পারে যে উনি প্রচুর ইংলিশ জানতেন এবং ইংরেজি বলতেন বেশি, বেশি এরকম হতে পারে। ঠিক আছে? এবং শুধু উনি না, সেনাবাহিনীর অনেক অফিসারই ভালো ইংরেজি পারে। মেজর ডালিমও ইংরেজি পারে। ঠিক আছে? তো ভালো-মন্দ অনেকগুলো বিষয় এর ভিতরে আসছে। ঠিক আছে? কারো পক্ষে বিপক্ষে গেলে মাইন্ড কইরেন না। এগুলোর দায় আমার না। এগুলো আমাদের হলো সূর্য সন্তান মেজর ডালিম সাহেবের। তবে একটা কথা বলি, মানে একটা বিপ্লবে যেটা সকালবেলা বলেছিলাম, একটা বিপ্লবে এই এলাকাগুলোতে আমি বেশি কাজ করেছি। ঠিক আছে? আরো কয়েকটা জায়গায় কাজ করেছি সেগুলো। আবার যে আরেকজন আরেকভাবে কাজ করেছে সেটা ওই ব্যাখ্যা অন্যরকম। সুতরাং লড়াইয়ের ব্যাখ্যা মানে যে জায়গা থেকে লড়াই করে সেভাবে চলে আসে। ঠিক আছে? সেভাবে মেজর ডালিম যেভাবে লড়াই করেছেন, দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তার প্রেক্ষাপট থেকে তিনি এই বক্তব্যগুলো দিয়েছেন। আরেকজন ইতিপূর্বে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের সাথে অনেকাংশে মেলে, অনেকাংশে কিছু, কিছু জায়গায় মেলে না। এটা স্বাভাবিক। এইরকমই হওয়া দরকার। একটা বিপ্লবে ১০ জন বক্তব্য দেবে। ১০ জনের বক্তব্য ১০ রকম হবে এবং সেগুলো অনেক সময় কানেক্ট হবে, অনেক সময় কানেক্ট হবে না। কানেক্ট হইলেই যে ওইটা সত্য, কানেক্ট না হইলেই যে মিথ্যা বিষয়টা এরকম না। প্রত্যেকটা ঘটনারই বাস্তবতা রয়েছে। এই আরকি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো হলো এই ধরনের ঐতিহাসিক ঘটনার পরে মেজর ডালিম অনেক সংকটে ছিলেন এবং তার ফ্যামিলির পলিসি এটা হতে পারে ২০১৪ সালের দিকে যে তাকে হাইড করার জন্য তাকে মৃত ঘোষণা করবে বা মৃত প্রচার করবে এরকম। ঠিক আছে? এটা আমার কাছে এটা অবজারভেশন। এখন আপনার হলো উনি বেঁচে আছে এটা আমরা সবাই খুশি। ঠিক আছে? সবাই খুশি এবং ইতিহাসের যে পরম্পরাগুলো উনি ব্যাখ্যা করেছেন, এইটা সরাসরি সংযুক্ত কোনো ব্যক্তি ছাড়া এই ধরনের ব্যাখ্যা করা অসম্ভব। ২ ঘন্টার একটা ন্যারেটিভ স্বতঃস্ফূর্তভাবে বলেই যাচ্ছেন, বলে যাচ্ছেন। মনে হয় আমাদের সামনে একটা সিনেমা। সেই সিনেমার প্রত্যেকটা ঘটনা আমরা বাস্তব দেখতে পাচ্ছি যে এখানে মানে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন জিয়াউর রহমানের কি ভূমিকা বা আপনার হলো জামাতের কি ভূমিকা, মুজিবের কি ভূমিকা, মুক্তিযোদ্ধাদের কি ভূমিকা, ভারতের কি ভূমিকা এবং পরবর্তী ঘটনাগুলোতে কি ভূমিকা, এগুলো সবকিছু আমাদের চোখের সামনে ভেসে উঠছে। এবং আপনার হলো যে ডালিমের যে রেকর্ডিংটা শুনেছিলাম মুক্তিযুদ্ধের পরে সরি এই যে ৭৫ এর গণঅভ্যুত্থানের পরে বা অভ্যুত্থানের পরে আগস্ট অভ্যুত্থান নাকি? সেই অভ্যুত্থানের পরে যেই রেকর্ডিং, সেই রেকর্ডিং এর সঙ্গে তার কথা কণ্ঠের অনেক মিল রয়েছে, চেহারারও মিল রয়েছে।
আমার আমার মতে এটা সম্ভব না যে অন্য কাউকে তার জায়গায় দিবে। অন্য কাউকে বার করাতে পারে, কিন্তু মাথার মধ্যে এই জিনিসগুলো আসবে কই থেকে? এগুলো কি বানানো যায় নাকি? ওই সময়ের জীবন্ত কিং বদন্তি এখনো তারা বেঁচে আছে, তারা তো প্রশ্ন করছে না, এটা আওয়ামী লীগের গোষ্ঠী। ওরা যদি দর্শক, আলোচনাগুলো দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন মেজর ডালিম আসলেও একজন জনপ্রিয় ব্যক্তি। মেজর ডালিমের সে বক্তব্যের পরে আমি দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই মেজর ডালিম পাশাপাশি শেখ মুজিবের ছবি দিয়ে ফেসবুক ইউটিউবে পোস্ট করছে কে সবচেয়ে বেশি জনপ্রিয়। প্রত্যেকটা জায়গায় দেখলাম যে 100-র মধ্যে 97% মানুষই মেজর ডালিমকে তারা শেখ মুজিবের চাইতেও যোগ্য মনে করে এবং দেশপ্রেমিক মনে করে। তারা মুজিবকে দেশপ্রেমিক মনে করে না। মাত্র 3% মানুষ মনে করে শেখ মুজিব দেশপ্রেমিক, আর 97% মানুষই মনে করে যে মেজর ডালিমরা হচ্ছেন দেশপ্রেমিক। বোঝা যাচ্ছে যে মেজর ডালিমরা আসলেও এই দেশের মানুষের কাছে এখনও পর্যন্ত জনপ্রিয় হয়ে আছে এবং দেশের মানুষের কাছে তারা এখনও গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমার মনে হচ্ছে মেজর ডালিম কালকে লাইভে আসার কারণে যে মানুষগুলো লাইভে যুক্ত হয়েছিল শেখ মুজিব কবর থেকে উঠে আসলেও যদি এখন লাইভ করে এতগুলো মানুষ জীবিত অবস্থায় লাইভ করবে না, কারণ এটা হচ্ছে মেজর ডালিমের জনপ্রিয়তা। এবং তিনি একটা কথা বলেছেন এখানে যে তার কথা বোঝা গিয়েছে তিনি প্রকৃত মুসলমান। মুসলমান তো অনেকেই হয়, কিন্তু তার কথা বোঝা যাচ্ছে তিনি প্রকৃত মুসলমান। তিনি এখনও 5 ওয়াক্ত নামাজ পড়েন, যেটা আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং এখনও পর্যন্ত তিনি কোরআন তেলাওয়াত করেন। এবং তার যে হত্যাকাণ্ড, তিনি যেটা হত্যাকাণ্ড বলা হয় শেখ মুজিবের, সেই হত্যাকাণ্ড পুরো শপথ করে তিনি করেছেন। অর্থাৎ কোরআনের যে মূল্য তার কাছে ছিল, সেই মূল্যর কারণেই হয়তোবা তিনি আজকে মেজর ডালিম হয়েছেন। যে দর্শক, আলোচনা দেখেছেন, দেখে মন্তব্য করবেন। আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আপনার কাছে কোন নেতা সবচেয়ে বেশি জনপ্রিয়, মেজর ডালিম নাকি শেখ মুজিব নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান? অবশ্যই কমেন্ট করবেন।